সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপে আপনাদের সঙ্গে আছে গাউসুল আজম বিপু। দর্শক, আপনারা হয়তো এর মধ্যেই জানেন যে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক যে আলোচনার বিষয়গুলো থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি চলে এসছে এখন, যেটা হলো যে এক বাক্স নীতি নিয়ে ইসলামী দলগুলো একটা জোটে এসেছিল এবং সেই সমঝোতা শেষ পর্যন্ত আর টেকেনি। যেখানে 11 দলীয় জোটের কথা ছিল সেখান থেকে একটি দল বেরিয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে এই একটা দল বেরিয়ে যাওয়ার ফলে এই জোটের সক্ষমতা কতখানি কমলো, এই নির্বাচনে ভালো কিছু করতে পারবে কি পারবে না, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা বিষয় ঠিক করেছি আমরা 3 বাক্সে ইসলামী ভোট, মানে অর্থাৎ যেটি ছিল 1 বাক্সে সেটা এখন 3 বাক্সে চলে গেছে ইসলামী ভোট। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিষয়টি নিয়ে আলোচনা করবেন দুজন অতিথি। প্রথমজন ডক্টর আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত ইসলামী, এবং শাহ ইফতেখার তারিক, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব শাহ ইফতেখার তারিক আপনাকে দিয়ে। যে বলা হচ্ছে এবং আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওয়ান বক্স যে পলিসি, 1 বাক্স নীতির যে সমঝোতা, সেটা আপনারাই শুরু করেছিলেন। চরমোনাই তারা নিজে দাবি করছে তারাই শুরু করেছিল এবং তারাই শেষ পর্যন্ত বের হয়ে আসলো। তাহলে যারা উদ্যোক্তা তারাই যদি বেরিয়ে আসে, এটাকে অনেকে অভিযোগ করছে যে এটা মূলত ছিল একটা মাস্টার প্ল্যান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক যিনি উপস্থিত রয়েছেন এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নটি আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। সর্বশেষ যে কথাটি বললেন যে অনেকে বলেছেন এটা একটা মাস্টার প্ল্যানের অংশ। ঠিকই বলেছেন, আমিও মনে করি এটা একটা মাস্টার প্ল্যানের অংশ। আপনাদের পক্ষ থেকে? কার পক্ষ থেকে এটা যারা পর্যবেক্ষণ করছেন তারা বুঝতে পারবেন। আমি উপস্থাপন করছি যে মাস্টার প্ল্যানটা কোন দিক থেকে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমত একেবারে সহজ সরলভাবে বললে আমরা একটি বিষয়, আপনি আপনার আলোচনায় বেশ কয়েকবার বলেছেন ইসলামী ভোট, ইসলামী দলগুলো, ইসলামী বাক্স, ইসলামী 1 বাক্সে আসার কথা। সেটা আপনি যথার্থই বলেছেন। এটাই ছিল যে ইসলামী ভোটগুলি 1 বাক্সে আসার জন্য 1 বক্স পলিসি, এবং সেখানে ইসলামী দলগুলি আসলো, সাথে আরো 2টি দল যারা আসলো তারা ইসলামী এই ভোটের ব্যাপারে কোনো আপত্তি প্রদর্শন করলো না। ওকে, তারা দেশপ্রেমিক হিসাবে যদি এই ইসলামী ভোটের 1 বক্স পলিসির সাথে তারা একমত হয়, আমাদের কোনো আপত্তি নেই। সেই 2টি দল আসলো, একটি হচ্ছে এলডিপি না জাকপা এবং ডেভেলপমেন্ট পার্টি, কোনো আপত্তি নাই। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এটা 1 বক্স পলিসি গঠনের যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটাই হাইজ্যাক হয়ে গেছে। সেটা কিরকম? সেটা যখন আলোচনা ব্যতিরেকে এনসিপি, এলডিপি সহ আরেকটি দল যখন এর সাথে যুক্ত হয়ে গেল, তখন তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে এটা কোনো আদর্শিক সমঝোতা বা জোট নয়, এটা একটা সেকুলার, মানে এটা একটা রাজনৈতিক জোট। তাহলে আমাদের টার্গেট ছিল ইসলামী। এটা কারা দিল? এটা এনসিপির যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুনিরা শারমিন বলো, যেটা আমাদের একটা মানে নির্বাচনী জোট। হ্যাঁ, এটার আমার কাছে এটার কপিও এখানে আছে। আচ্ছা, পরবর্তী সময়ে একটি তাদের সমঝোতা পত্র, সেটাও আমার কাছে আছে। সমঝোতা পত্র হলো, সেখানে উল্লেখ করা হয়েছে 3টা বিষয়, যে এই ভোটগুলি 1 বাক্সে আসার দ্বারা কি কাজ হবে। মানে ভোটগুলিতে 1 বাক্সে আনার পরে তো একটা রেজাল্ট তৈরি করতে হবে। হ্যাঁ, সেই রেজাল্টের 3টা কারণ উল্লেখ করা হলো। 1 নাম্বার, 300 আসনে একক প্রার্থী দেওয়া, এই সমঝোতার পেছনের মূল কারণ। 2য় নাম্বার, সেটি হচ্ছে জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে দেশ পরিচালনার চেষ্টা করা। 3য় নাম্বার, হাঁকে জয়যুক্ত করা। আমি সম্মানিত দর্শকদেরকে এবং যারা বিশ্লেষণ করবেন তাদেরকে বলি, এখানে ইসলামী ভোটগুলি 1 বাক্সে আনার দ্বারা কি ইসলামের কোন বিষয়টি এখানে আছে? এখানে নাই। তো আপনি যেটা বলছিলেন যে মাস্টার প্ল্যানের অংশ, আমরা তো একটা মানে সুনির্দিষ্ট স্বচ্ছ বিষয়কে সামনে নিয়ে একত্রিত হচ্ছিলাম, কিন্তু যখন এই বিষয়টা ইসলাম বিষয়টাই মাঝখান থেকে
টুপ করে পড়ে গেল, তাহলে আমরা ধরতে পারি এটা একটা মাস্টার প্ল্যানের অংশ। আর আপনি একটা জিনিস বলছেন 3 বাক্সে ভাগ হয়ে যাওয়ার বিষয়টা, প্রথম কথা হলো এক বাক্সে যেটা গেছে ওইটা নিয়ে তো আমাদের আলোচনাই ছিল না। প্রথম যে বাক্সটা বিএনপির সঙ্গে যারা অল্প কয়েকজন যারা বিএনপির সাথে গেছে, বাকি আমাদের তো তেমন কোনো শক্তিই নাই দেশে, আমাদের তো কোনো পার্সেন্টেজই নাই। আপনাদের আমাদের তো কোনো পার্সেন্টেজই নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছেন? হ্যাঁ, এটা আমাদের বক্তব্য না, মানে অনেকের এই মানে 10 দলীয় জোটের অনেকের বক্তব্য যে ওনাদের তো তেমন কোনো পার্সেন্টেজ নাই, অনেক তেমন কোনো নাই, তো আমাদেরকে নিয়ে চিন্তিত হওয়ার তো কিছু নাই। অতএব আমি এইখানে খুব বেশি অবাক হই না। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, আমরা একটা উদ্দেশ্যে কাছাকাছি এসেছিলাম, সেই উদ্দেশ্যটা সফল হয় নাই। রাজনীতিতে সবসময় সব বিষয় সফল হবে এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ঠিক আমার ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক উদ্যোগে সব সফল হয় এটা কিন্তু তার মানে কি আমরা যারা কাছাকাছি এসেছিলাম আমরা একে অপরের শত্রু হয়ে গেলাম? একেবারেই না। আমরা পর্যালোচনা করব যে কেন আমরা একত্রিত থাকতে পারলাম না, সেখান থেকে যারা সঠিক জিনিসটা খুঁজে নেবে ভবিষ্যতে তারা রাজনীতিতে অবদান রাখবে, দেশের কল্যাণে অবদান রাখতে পারবে। আমি এটাকে নেতিবাচকভাবে দেখতে চাই না। যে কোনো কারণেই 3 বাক্সে ভাগ হয়ে গেছে কিনা এটা জনগণ সামনে দেখবে, এর প্রতিক্রিয়া কি হয় সেটাও জনগণ উপলব্ধি করবে, কিন্তু সেটা আমি মনে করি নেতিবাচক না হয়ে ইতিবাচক। আমি জানি না, একটা অভিযোগ বরাবরই করা হয় এবং আপনি দেখবেন ভার্চুয়াল দুনিয়ায় একটা বিষয় খুব মানে একটা বক্তব্য ভেসে বেড়াচ্ছে, সেখানে বলা হচ্ছে যে মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তথা চরমোনাই ইনারা বাংলাদেশে বরাবরই যখন ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে গেছে তাদের পক্ষ থেকে নেগেটিভ ভাইব্রেশন এসেছে। এটার ব্যাখ্যা। ওকে, চমৎকার বলেছেন। এখানে আমি সবাইকেই বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে চরমোনাই শব্দটা যুক্ত করাটা ঠিক না। চরমোনাই একটা জায়গার নাম, একটা ইউনিয়নের নাম, একটা ইউনিয়নের নাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রাজনৈতিক দলের নাম, অতএব আমরা এটাকে ব্যবহার করলে ভালো লাগবে। ওকে, যেটা বলছিলেন যে তাহলে আমি একটু ইতিহাস বলার সুযোগ দেন আমার। তাহলে আপনি পরে বলেন, তাহলে আমি ভাইকে শুনে আসছি। আপনি অনেকক্ষণ বলছেন। জনাব ডক্টর আব্দুল মান্নান, একেবারেই গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। একটা বিষয় বারবার বলে এসছে যে জামাতের মধ্যে একটা ভাব আছে যে জামাত এই জোটের মধ্যে নিজেদেরকে অনেক প্রকার দাদাগিরিতে পর্যায়ে নিয়ে গেছে। যে মানে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এভাবে যে তাদের পীরকে ঢাকায় আনার পরেও আপনাদের কোনো মানে কেন্দ্রীয় যারা নেতৃত্বস্থানীয় আছে তাদের সঙ্গে মিটিং করতে পারেনি, এবং তারা বলছে যে এই জোটে আমরা কয়টা আসন পাবো সেটা কোনো মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় আমাদেরকে সম্মানটাই দেওয়া হয়নি। এটার উত্তর কি দেবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক ইফতেখার তারিক ভাইকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে ইতিহাস আমরা দেখি, এই ইতিহাসে আলোচনা করলে আমরা মাঝে মাঝে লজ্জিত হই যে আমরা ঐক্যবদ্ধ হতে যেও বারবার পারি নাই। সেক্ষেত্রে আমি মনে করি আমাদেরও দুর্বলতা থাকতে পারে। আমি অন্যের দৌড় দেওয়ার চেয়ে নিজেদের আত্মসমালোচনাটাকে আমরা জোর দিই, যার কারণে আমরা কিন্তু বরাবরই ঐক্য বিনষ্ট হয় ইসলামপন্থীদের ভিতরে, এরকম কোনো বক্তব্য আমাদের নেতৃত্বের পর্যায় থেকে কখনোই দেওয়া হয় না। একটা কথা আপনি বলেছেন দাদাগিরি না। এখানে আপনি জানেন যে আমাদের এই প্রক্রিয়ার সাথে কেন্দ্রীয় 2জন নেতা খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ। তো আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কিন্তু লং টাইম কয়েকটা রিং পরানো লাগলো, উনি ইউনাইটেডে ভর্তি ছিলেন। পরবর্তীতে এসেও আবার উনি অসুস্থ হয়ে যান এবং অনেকগুলো মিটিং ওনারাই স্বীকার করেছেন নেতৃবৃন্দ। আমি ওনাদের অধ্যাপক আশরাফ আলী আকুন, ওনার সাথেও কথা বলেছি। বলছেন যে কথা বলতে যে অনেক সময় কি হয়েছে, হাসপাতালে যে আমরা তাহের ভাইয়ের সাথে কথা বলতেছি মিটিং করার জন্য, এবং সেখানে ওনার সুগার ফল করতেছে, ওনার হিমোগ্লোবিনের সমস্যা হচ্ছে, এগুলোর ভিতর দিয়েও কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন। তাহলে কি বোঝা গেল যে সকল মানে অবস্থায় এই আলোচনাটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হয়েছে। আর আলোচনা যখন একটা পর্যায়ে চলে এসেছিল, তারপরে এসে কিন্তু এনসিপি, এলডিপি, এবি পার্টি তাদের আগমনটা হয়েছে।
এই যে আগমনটাকে তো আমরা সবাই মিলে ওয়েলকাম করেছি। সেটাকে সবাই মিলে কি আলোচনা করেছিলেন? হ্যাঁ, আগমনটা তো সবাই মিলেই ওয়েলকাম করা হয়েছে। আগমন তো আমার কাছে খুব স্পষ্ট মনে আছে, যেদিন এনসিপির কথা আলোচনা হচ্ছিল সেই দিন আমি ইসলামী আন্দোলনের যিনি প্রধান পীর সাহেব রিজাউল করিম সাহেব, ওনার সাথে যিনি আমির ইসলামী আন্দোলনের, ওনার সাথেই ছিলাম। তখন তাহের ভাইয়ের পক্ষ থেকে ওনার সাথে একটা ফোন আলাপ হচ্ছিল। আমি হুজুরের সাথে ছিলাম ওই দিন কোনো একটা মিটিং, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় দুপকলা মাঠে, ওখানে ইসলামী আন্দোলনের চরমনায়ের ওখানে আপনার মাহফিল হচ্ছিল 3 দিন ব্যাপী, ওইটা কেন্দ্রিক একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে প্রথমেই আমি হুজুরের মুখ থেকেই শুনলাম যে এনসিপি আমাদের সাথে আসছে। তার মানে কি, যখনই আসছে তখনই কিন্তু কমিউনিকেশন হচ্ছে। আর সঙ্গত কারণে অনেক পুরাতন রাজনৈতিক দল হিসাবে এনসিপি, এলডিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের নেতৃবৃন্দর সাথে এই লিয়াজোটার সাথে কি করতেছিল, লিঙ্ক করতেছিল, এবং সবাই মিলেই কিন্তু ওনাদেরকেও দায়িত্ব দেওয়া আছে যে এই অ্যাকোমোডেশনের জায়গাটা এখানে করে। এখানে তো দাদাগিরি না, এখানে একটা সমন্বয়কের ভূমিকা পালন করেছে। দাদাগিরি কেন? দাদাগিরির তো প্রশ্নই ওঠে না। এখানে একটা সমন্বয়কারীর ভূমিকা এসেছে। আরেকটা কথা আপনি বলেছেন যে এখানে আমরা ভাই বলেছেন যে ইসলাম কে এক বাক্স সব ইসলামী দল পরবর্তীতে এই জায়গা থেকে বের হয়ে গেছে। আমি তো মনে করি যে অনেকগুলো ইসলামী দল এখনো আমাদের এই ওয়ান বাক্স নীতিতে, আমরা কিন্তু বরাবরই বলে আসছি ইসলাম ও দেশপ্রেমিক শক্তি, এটা কিন্তু আমরা সব সময় বলে আসছি। আপনি যদি প্রিভিয়াস আমাদের সবগুলো বক্তব্য দেখেন, ইসলাম ও দেশপ্রেমিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমরা শুধু বলি নাই যে শুধু ইসলামী শক্তি, ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি যারাই হোক না কেন তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে, যারা নৈতিক অবস্থানে দৃঢ় থাকবে, অন্যায় করবে না, দুর্নীতি করবে না, লুটপাট করবে না, এবং একটা মৌলিক বিষয়গুলোতে আমিরে জামাত খুব বারবার এই বক্তব্যগুলো দিয়েছেন। এটার মাধ্যম দিয়ে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। যখন তারাও আমাদেরকে ওয়েলকাম করেছে, তখন কিছুটা হইলেও সিট নিয়ে কি হয়েছে, মানে রিসাপল করতে হয়েছে। এই রিসাপল করতে যে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে আপনার তো একটা বৈজ্ঞানিক নীতিমালা অবলম্বন করতে হবে। আমি যতদূর জানি, নেতৃবৃন্দের কাছ থেকে জানার সুযোগ হয়েছে যে পরবর্তীতে সিট বন্টন নীতিমালা নিয়ে যার যেখানে জনপ্রিয়তা আছে, জরিপের মাধ্যম দিয়ে, অনেকগুলো জরিপ আছে, সেসব জরিপের মাধ্যম দিয়ে যেখানে জনপ্রিয়তা, যাকে দিলে পাশ করে আসবে এরকম প্রার্থীকে কি করা হয়েছে, প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার অন্য অন্য প্রার্থীকেও বা দলকেও এখানে একটা সম্মানজনক অবস্থায় রাখার ব্যাপারেও কি করা হয়েছে, ভূমিকা রাখা হয়েছে। শুধু যে জরিপে আগায় থাকলেই তাকে দেওয়া হয়েছে বিষয়টা তা না, কিন্তু জরিপে যদি সব জামাত ইসলামী এগিয়ে থাকে বা ইসলামী আন্দোলন এগিয়ে থাকে, তাহলে অন্যদের কি অস্তিত্ব থাকবে না? তাদের অস্তিত্ব, সম্মান, মর্যাদা ধরে রাখার জন্য তাদেরকেও সবাই মিলে শক্তিশালী করা হয়েছে। এই নীতিগুলোকে অবলম্বন করে এই সিট বন্টনগুলো হয়েছে। আমরা এখানে তৃতীয় পক্ষের কোনো আছে কিনা জানি না, তবে আমি তো মনে করলাম যে এই অবস্থার কারণে সবচেয়ে আমাদের যারা প্রতিপক্ষ বিএনপি, তারা সবচেয়ে খুশি হয়েছে, তারাই সবচেয়ে দূর থেকে হাততালি দিয়েছে। এবং আমি খুব স্পষ্টভাবে আপনাদের সামনে, ভাইয়ের সামনেই বলতে চাই, এই ঘটনার পরে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তিনি এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেন নাই। আমরা আশা করেছিলাম উনি হয়তো সর্বশেষ এই জায়গায় একটা মুখ্য ভূমিকা পালন করবেন। জানি না এখানে কোনো অদৃশ্য কোনো কিছু আছে কিনা, ওনাদের ইন্টারনাল কোনো কিছু আছে কিনা। আমি মনে করি বাংলাদেশে আমাদের এই ঐক্যের বিষয়টা জনগণ অনেক ভালোভাবে নিচ্ছিল। আর যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এটা দেয়া হচ্ছে, আমি মনে করি এই অভিযোগ সুযোগ নেই। একটা কথা আলোচনায় আছে, আমি আবার বলছি যে একটা কথা আলোচনা আছে যে এইবারই প্রথম মনে হয় আপনারা নির্বাচনে ভালো করবার সুযোগ তৈরি হয়েছে। সেই সময়ে একটা কথা এসছে যে সারা বিশ্বে যদি ইসলামী দলগুলোর এইভাবে কেউ ক্ষমতায় আসে নাই, এখানে প্রথম একটা সুযোগ তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। বাস্তবতা কি আমি জানি না। সেখানে জামাত কি কোনোভাবে তার আগের যে চরিত্র, একেবারে ডানপন্থী রাজনৈতিক দল থেকে একটু বেরিয়ে মধ্যপন্থী হওয়ার চেষ্টা করতেছে, যেটা তার শরীরদের মধ্যে বড় ধরনের একটা শঙ্কা তৈরি করেছে, যেটা হয়তো তারা পরবর্তীতে বলেছেন যে আপনারা শরিয়া আইনের বিষয় নিয়ে আপনারা অনেকটা রিল্যাক্স ভাব প্রদর্শন করেছেন।
না, এখানে দেখেন যারা খুশি হচ্ছে তারা শরিয়া আইনে বিশ্বাসই করে না, বিএনপি। কিন্তু আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা আমরা কখনোই বলি নাই। আমরা আমাদের টার্মটা চেঞ্জ করে বলছি যে আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। ইসলাম তো বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, খায়রা উম্মাহ, তোমাকে কল্যাণকর কাজের জন্যই তৈরি করা হয়েছে, সো দ্যাট মানবতার কল্যাণ, এটা তো শরিয়াতেরই একটা নির্দেশনা। তো আপনাকে যদি গ্লোবাল পার্সপেক্টিভে যদি ফেস করতে হয়, সব যে একই শব্দ দিয়ে আপনাকে মিন করতে হবে, নট দ্যাট। আপনি বিভিন্ন ওয়েতেই কিন্তু এটা কি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন। আর ইসলামেরও আপনি যদি নীতিমালা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক কানুন বাস্তবায়ন করেছেন। কানুন বাস্তবায়ন করতে যে এক একটা বিধান কিন্তু হুটহাট করেই চেপে আসে নাই, পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ মানুষের ভিতরে কি করেছেন, আগে মাইন্ড সেট আপ করেছেন, এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন, দেন একটা শরিয়া বিধান কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে। তো আপনি যদি রাতারাতি কাউকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন, আমি চাইলে রাতারাতি ওনার মতন চরিত্র ধারণ করতে পারবো না, আবার উনিও চাইলে আপনার মতন রাতারাতি বদলে যেতে পারবেন না। এটার ভিতরে কিন্তু এনভায়রনমেন্ট লাগবে। এই এনভায়রনমেন্ট কিন্তু আমাদের সবাইকে ক্রিয়েট করেই পর্যায়ক্রমে যেতে হবে। দিস ইজ দ্য হিকমা অফ ইসলাম। ওকে তারিক ভাই, আপনার কাছে প্রশ্ন, আপনি উত্তর দেবেন তো এগুলো। আমি যেটা বলছি যে একেবারে বিষয়টা হলো কি, 5 আগস্ট পরবর্তী মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিল, যেটা যে এখনকার রাজনীতি হবে খুব মানে পজিটিভ রাজনীতি, এবং এক দল আর দলের সমালোচনা করবে কিন্তু সেটা সুন্দর ভাষায়। প্রশ্ন হলো যে এক দলে একজোটে আপনারা থাকার জন্য আপনাদের পক্ষ থেকে শুরু করা হলো, শুধুমাত্র দ্বিমতের কারণে যাওয়ার ফলে গতকালকে একটা বিষয় অনেক ভাইরাল হয়েছে, যে বিষয়টা যেটা হলো আপনাদের নায়েবে আমির, ওনার নাম ফজল করিম, তিনি বলছেন যে জামাতকে সরাসরি মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছে। জামাতকে শব্দটা কোথাও ছিল না, এটা এই জিনিসটা হলো অতিরিক্ত। জামাত ছিল, এখানে কোনো দল বা কোনো ইসের নাম উল্লেখ করা হয়নি এখানে। জি, আপনার প্রশ্ন শেষ করুন। ওখানে শুরুতে উনি, আমি বক্তব্য পড়ে শুনে দিই, শুরুতে বলেছে যারা চায় না, শরিয়া চায় না তাদের কাছে, আর জামাত তো চাইবেই না, কারণ তারা তো ইসলাম মানে না, তারা বেপর্দা নারীদের সঙ্গে ইয়ে করে। এখানে মানে আপনি আপনার মতো করে ব্যাখ্যা দেবেন। আমার বক্তব্যটা হলো যে আপনারাও কি গতানুগতিক, মানে বাংলাদেশের মানুষ আপনার ক্ষমতা আসেন আর না আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চায় যে আপনাদের শব্দচয়ন, আপনাদের বাক্য গঠন থেকে শুরু করে আপনাদের প্রকাশভঙ্গির মধ্যে একটা নমনীয়তা থাকবে, একটা ইয়ে থাকবে, যে একজনের সঙ্গে দ্বিমত হলে তাকে সরাসরি মানে খারাপ নামে ডাকা, তাহলে কি কালচারটা আগের মতো আওয়ামী লীগের আমলের মতো হলো না? জি, আমি উত্তর দিচ্ছি প্লিজ। প্রথমত আপনার শেষ প্রশ্নটা উত্তর দিই, তারপর ওনার যে আমার ভাই যে প্রশ্নগুলি রেজ করেছেন সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা এই ঘটনার পর আমরা কিন্তু কাউকে দোষারোপ করা ছাড়াই আমরা আমাদের একটা স্ট্যান্ড ব্যক্ত করেছি যে আমরা কেন এখানে থাকতে পারলাম না। যদি আমরা এটাও না করতাম তাহলে আরো ভালো হতো। মানে আমরা যে বের হয়ে গেলাম, কেন থাকতে পারলাম না, এটা কি সাংবাদিক মহল, তারপর সারা দেশের মানুষ আমাদের কাছে জানতে চাইবে না? জানতে চাইবে। তখন আমাদের যৌক্তিকভাবে 3টা কারণ ব্যাখ্যা করা হয়েছে, এবং সেখানে কোনো প্রকার কারো প্রতি অসম্মান প্রদর্শন তো দূরের কথা, বরং তাদের প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়েছে আমরা 1 নম্বর আদর্শিক কারণ, 2 নম্বর রাজনৈতিক অস্পষ্টতা, 3 নম্বর আত্মসম্মানের প্রশ্ন। এই 3টি কারণকে সামনে আনা হয়েছে। এখানে কি কারো প্রতি কোনো অভিযোগ দেওয়া হয়েছে? এখানে কি কাউকে মানে আক্রমণ করা হয়েছে? কিছুই করা হয়নি। হ্যাঁ, যখন আরেকজন সাংবাদিক বলে যে আত্মসম্মানের প্রশ্ন আসলে কি হয়েছে, দেখেন আমি যদি উত্তর না দিই তাহলে বলবে যে এই কথাটা কেন বলা হলো, আমাকে কিছু বলতেই হয়। এটা পরিস্থিতির কারণে এইটুক আমাদেরকে বলতেই হচ্ছে, কিন্তু আমরা শুভকামনা জানাই। এখনো বাইরে কি হচ্ছে, অফিসিয়ালি কি হচ্ছে সেটা ধর্তব্য, বাইরে কি হচ্ছে সেটা অত বেশি দেখার বিষয় নয়। এবং বাইরের গুলি যদি বলতে যাই তাহলে এখানে এই পরিবেশ নাই, এটা বলা সম্ভবই না আমাদের পক্ষে, এমন ঘটনা ঘটেছে। এখন আরেকটা হলো, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মিছরির ছুরি, খুব মিষ্টি, কিন্তু ওইটার কাজ কিন্তু ছুরিতে ক্ষতবিক্ষত করা। আমরা মিছরির ছুরি হতে চাই না, আমরা স্পষ্ট আসলে যা ঘটেছে এতটুকু বলতে চাই। আমরা অন্য কাউকে আক্রমণও করতে চাই না, বরং আমাকে যে আক্রমণ করে তাকে আমি বলবো, আমারে যে দিয়াছে বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। ভাই বলেছেন যে
লজ্জিত হন ভাইরা, মানে অতীতের মানে ঐক্য ইসলামপন্থীরা ঐক্য দোষটা আপনাদের দিনে না না, হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে আমাদের লজ্জিত। আপনি যে প্রসঙ্গটা বলেছেন সেটার উত্তর যদি দিতে চাই, আমি ওনাদের মানে সম্ভবত জসিমউদ্দিন রহমান এরকম একজন নাম, কোন এক মৌলানা, তারটা খুব ভাইরাল হচ্ছে। এটা আমি জানি না, যে তিনি বলছিলেন যে মানে চরমনাই পীর সাহেব এবং ইসলামী আন্দোলন যখনই ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যায় তখনই তারা পেছন থেকে ছুরি আঘাত করেছে, এরকম একটা অভিযোগ। আমি বলছি না যে এটা আমার বক্তব্য না, আমি জানি না, সেজন্য যে জিনিসগুলো অনেক বেশি ভাইরাল হয় সেগুলো কথা বলা। প্রথম কথা হচ্ছে যে এটা যে কেউ কত রকমের মানুষ কত রকমের কথা বলতে পারে, কিন্তু আসলে এভিডেন্স থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এইবার এটা যারা 10 দলে আছেন, যারা আছেন তারা জানেন শেষ পর্যন্ত চেষ্টা করেছে, দাঁত কামড়ে ধরে চেষ্টা করেছে। দেশের ওলামায়ে কেরামের বিরোধিতা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে। সমস্যা কি, আমি যদি এখানে সব কিছু বলি তাহলে ওনারা বলবেন যে ওনারা ভিতরের কথা বাহিরে প্রকাশ করে দিচ্ছেন, এটা তো সৌজন্যবোধ না, রাজনৈতিক সৌজন্য। এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি না, কিন্তু আমরা এইটুক দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি শেষ দিন পর্যন্ত আমরা দাঁত কামড়ে চেষ্টা করেছি এটা যেন ঠিক থাকে। এই জায়গায় যে যে বিচ্যুতিগুলি হয়েছে সেই বিচ্যুতিগুলি যেন আপনার আদর্শিক জায়গাটা মানে বড় করে নিয়ে এসছেন। আদর্শিক জায়গা 1 নম্বর, দ্বিতীয় নম্বরেই হচ্ছে রাজনৈতিক অস্বচ্ছতা, তৃতীয় নম্বরে হচ্ছে আত্মসম্মানের প্রশ্ন। যেহেতু সবচেয়ে বড় যে জায়গাটা, সেটি কি খুব রিসেন্টলি ঘটেছে না সেটা আগে থেকে? অনেক আগে থেকে ঘটে আসছে, হ্যাঁ অনেক আগে থেকে ঘটে আসছে। আমি একটা ওনার উত্তরগুলি না দিলে, উনি বলছেন এনসিপির আগমন আমাদের আমিরের কাছ থেকে জেনেছেন, কিন্তু ভাইকে স্মরণ করিয়ে দিই, এনসিপি আগমনের জন্য 10 দলীয় মানে 8 দলীয় যে সমঝোতার এটার বৈঠকের আগেই পত্রিকায় প্রকাশিত হয়েছে এনসিপির সাথে জামাতের বৈঠক শেষ এবং 30 আসনে মানে হয়ে গেছে। এটা আমরা পত্রিকা থেকে জেনে খোঁজ খবর নিলাম যে ঘটনা কি, এটা কি আসলেই সঠিক কিনা, এবং আগমনের লিঙ্ক আর কি, আগমনের লিঙ্ক, এবং সেই লিঙ্ক হয়েছে জামাত টু এনসিপি, নট যে সকলের টেবিলে। ওইগুলো তো গোপনে গোপনই হয় প্রথম গোপনে গোপনে হয়। আপনি দেখুন একজন আমরা সাংবাদিক সেগুলো বের করে ফেলি, গোপনে গোপনে হয়, সেটা হয়, কিন্তু আসন বন্টনের এখতিয়ার একটি দলকে কে দিল? আসন বন্টনের এখতিয়ার ওই দলের তো নাই। আসন আমার পরবর্তীতে জোটে সেগুলোকে আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে না, আমি বলি কি আমরা আপত্তি জানিয়েছি, ওকে, তারপরেও আমরা ওন করার চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, সেগুলিকে ওন করার চেষ্টা করেছি। যখন আমি এটুক না বললেই নয়, 7 থেকে 8 বার, এটা আমি ভাই ব্যক্তিগতভাবে নেবেন না, 7 থেকে 8 বার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, যদি এটা মানে অন্য ভাষায় বলতে, আমি ওই ভাষাটা বলতে চাচ্ছি না, একই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, যেটাতে আমরা প্রতারিত মনে করেছি, নিজেদেরকে প্রতারিত মনে করেছি। আজকে বলা হলো যে আজকে আমরা আসন নিয়ে আলোচনা করব। আসনের যে মূলনীতি সেটা হলো যে কোন আসনে কে শক্তিশালী সেটা আমরা দেখব। ওকে, শুরু হলো এক জায়গা থেকে। প্রথম দিন হয়তো 92টা আসন নিয়ে আলোচনা হলো, সেখানে 39টা আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, 12টা আসন স্থগিত, যে এইগুলির ব্যাপারে সমাধানে না যাচ্ছে না, বাকিগুলি জামাতে ইসলামী বাংলাদেশ। ওকে, এরপরের দিন কি হবে? এই আসনগুলি শেষ, পরের দিন থেকে পরবর্তী আসন থেকে আলোচনা শুরু হবে। এরপরের বৈঠক হয় না, তারপরের বৈঠক হয় না, তারপরের বৈঠক হয় না, শেষ পর্যন্ত বৈঠক হলো, বললো যে এগুলি আগেরগুলি বাদ, আবার প্রথম থেকে। একই ঘটনার পুনরাবৃত্তি বারবার হয়েছে। আমরা আত্মপ্রতারিত হয়েছি। এবং সর্বশেষ ওনারা প্রথম দিন, আমি মিয়া গোলাম পরোয়ার সাহেব, ওনাদের সেক্রেটারি জেনারেল, আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি আগে উনি ইয়াতে বলেছিলেন জামাতের জন্য 200 আসন, বাকিদের জন্য 100 আসন। দেখুন এটা মিলেছে কিনা। মাস্টার প্ল্যান তো ওখান থেকে তো মাস্টার প্ল্যান ওনারা আগে একটা করে রেখেছেন, মানে ছক এঁকে রেখেছেন, সেই ছকে আমাদেরকে পড়তে হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে আমার যেখানে শক্তি আছে সেখানে যদি আমার আসন না থাকে, আমাকে যদি খাগড়াছড়িতে আমাকে আসন দিয়ে দেওয়া হয়, ওখানে আমি আসন দিয়ে কি করবো? ধুয়ে পানি খাবো? এই কথাগুলি তো আমি মানুষের সামনে বলতে পারি না, যেহেতু প্রেক্ষাপট চলে আসে। এগুলো না বললে মানুষ বলবো যে 45টা ওনারা করেছেন, সেই 45টার মধ্যে এমন অনেকগুলি আসন আছে যেখানে আমার বিজয়ী হওয়ার মতো নিজস্ব শক্তি নাই। তাহলে এই আসন দিয়ে আমি কি করব? অথচ আমার যেগুলি শক্তিশালী আসন, সেই আসনগুলি দেওয়া হয়নি, কারণ ওনারা তো শেষ পর্যন্ত বরাদ্দের জায়গায় চলে গেছেন, আপনাকে এর বেশি আর দেওয়া যাচ্ছে না। অথচ ওনারা এসেছেন পরে, আমরা শুরু করেছি আগে।
অতএব তারপরে আসে ইসলামের ভোটগুলি আসলে নাই। কেন নাই আমি এটা ব্যাখ্যা দিলে আমি অনেকগুলো আদর্শিক জায়গাগুলি আমি বলতে চাচ্ছিলাম যে দেখুন, আমাদেরকে এই প্রশ্নগুলির জবাব দিতে হয় আমি কাউকে অভিযোগ না করে। জামাতি ইসলামী এটা তো ইসলামী দল তো নাকি সেকুলার দল? ইসলামী দল। যদি ইসলামী দল হয় তাহলে এর তো কিছু, এই ইসলামী দল করার পেছনে শরিয়ার কি কোনো বাইন্ডিংস আছে, বাধ্যবাধকতা আছে যে ইসলামী দল করতে হবে? আমার ভাই তো নিশ্চয়ই উত্তর দেবেন, বলবেন ফরজ। আমরা জানি যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। এটা একটা ফরজ, নামাজ পড়া আরেকটা স্বতন্ত্র ফরজ, রোজা আরেকটা স্বতন্ত্র ফরজ, পর্দা আরেকটা স্বতন্ত্র ফরজ। আমি ডিটেইলে যেতে যাচ্ছি না। একটা ফরজ আদায় করতে গিয়ে 20টা ফরজ লঙ্ঘন করার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই কাউকে। এবং এটা যদি একজন ব্যক্তিগতভাবে করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা দলীয় পরিচয়, দলীয় অনুষ্ঠানে এটা যদি বারবার হইতে থাকে, আমরা জবাবদিহিতার মুখে পড়ি কর্মীদের কাছে, আমাদের কোনো উত্তর থাকে না। আসে আরেক জায়গায়, উনি চমৎকার বলেছেন আমার ভাই, মদিনার রাষ্ট্রের বিধানগুলি ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছে। আমার ভাইকে একটু স্মরণ করিয়ে দিই, আমার চেয়ে ভালো জানেন ভাই। মক্কার কাফের আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা তারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, আপনি কিছু কম্প্রোমাইজ করেন, আমরাও কিছু কম্প্রোমাইজ করি। আপনাকে আমি রাষ্ট্রের নেতা বানিয়ে দিব, আপনাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দিব, মানে বাইতুল মালের দায়িত্ব আপনি পাবেন। তৃতীয় নাম্বার, আপনার চিকিৎসা ব্যবস্থা করা হবে বা সুন্দরী রমণীর ব্যবস্থা করা হবে, দুইটা বর্ণনা আছে। এই 3টা অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ভাবতে পারতেন যে আমি আপাতত কম্প্রোমাইজ করে ক্ষমতায় গিয়ে ধাপে ধাপে আমি এগুলি বাস্তবায়ন করব। আল্লাহ জানেন এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। সেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে প্রত্যাখ্যান করে সরাসরি তার আদর্শ বাস্তবায়নের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় আমি শরিয়ার বিধানগুলি বাস্তবায়ন করতে পারি ধাপে ধাপে, কিন্তু আমাকে ঘোষণা থাকতে হবে যে আমি শরিয়ার আইনকেই শ্রেষ্ঠ আইন মনে করি। শরিয়া কি কোনো লুকোছাপার আইন? আচ্ছা, এই বিষয়ে ভাই শরিয়া কি কোনো লজ্জার বিষয়? অনেকগুলো প্রশ্ন তুলেছে, যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি শেষ দিক থেকে শুরু করতে চাই, তা না হলে অবশ্যই। ভাই বলেছেন আদর্শিক দৃঢ়তা। আদর্শিক দৃঢ়তা জামাত শিবিরের ছিল বলেই বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন, আপোষ করেন নাই। তখন আমরা বাংলাদেশের বহু মানুষকে আপোষ করতে দেখেছি, নিরাপদে থাকতে দেখেছি। কারা কিভাবে করেছে নাম বলতেও চায় না, কোনো কিছুই করতে চায় না। বাংলাদেশে যদি আদর্শিক দৃঢ়তার কারণে ক্ষতিগ্রস্ত দল হয়, সবার আগে বাংলাদেশ জামাত ইসলামীর নাম থাকবে। এবং আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে যাওয়ার সময় ভি চিহ্ন দেখিয়েছেন, কোনো জায়গায় আপোষ করেন নাই। 2 নম্বর, আমি যেটা বলতে চাই যে ভাই খুব করে বলেছেন যে উতবা, সাইবা, মুগিরা তারা অনেক প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, প্রত্যাখ্যান তো আমরাও করেছি। আমরা যদি ইন্ডিয়ার মানে পরামর্শ, তারপরে হচ্ছে আওয়ামী লীগের পরামর্শ যদি মেনে নিতাম, তাহলে তো বাংলাদেশে আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। এটা বিশাল কিছু আমরা হারিয়ে ফেলেছি। যে রত্ন আমরা দেলোয়ার হোসেন সাঈদীর মতন মানুষকে হারিয়েছি, এগুলো তো আমাদের হারানোর প্রয়োজন হতো না। আমরা কোনোদিন অফিসে যাইতে পারি নাই, আমরা মানুষের সামনে আসতে পারি না, গুম খুন আয়নাঘর কি না ঘটেছে। এই ইতিহাস তো আমাদেরই রয়েছে, এই ইতিহাস আর কার আছে? দ্বিতীয়ত আমি বলছি হুদাইবিয়ার সন্ধির দিকে যদি যান, আমি সিরাত পড়াই, একজন ইউনিভার্সিটির টিচার হিসেবে আমি সিরাত পড়াই। আপনি যদি হুদাইবিয়ার সন্ধির কথা বলেন, হুদাইবিয়ার সন্ধির চুক্তি হয়েছিল। মানান ভাই, আমরা একটু আপনাকে থামাই। প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন জাতীয় উদ্দেশ্যে, আমরা একটু শুনে আসি। দর্শক, জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একটু শুনে আসবো, তারপর আবার ফিরছি সংবাদ সংলাপে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে
জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জুলাই সনদ এবং গণভোটের পক্ষে সাধারণ মানুষকে সম্মতি এবং ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে অনেক বৈষম্য দূর হয়ে যাবে। তার মধ্যে অনেকগুলো আছেন যে কেউ চাইলে হয়তো আর ফেসিবাদী ব্যবস্থা কায়েম করতে পারবে না। আমরা আলোচনা করছেন ডক্টর আব্দুল মান্নান, আপনি যদি শেষ করেন। জি, থ্যাংক ইউ। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, ইসলামী আন্দোলন এখান থেকে অভিযোগ করে বের হয়ে গিয়েছে। অনেকগুলো আরও ইসলামী দল কিন্তু এখনও এখানে আছে এবং ইসলামী দল সহ অন্যান্য যত দেশপ্রেমিক দল এখানে আছে, যুক্ত আছে আমাদের ভিতরে এখনও 10 দল। তারা কেউ কিন্তু এরকম কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আনেন নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে না, আমরা এখানে ন্যায্যতার প্রশ্নটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। এরপরে আমি খুব স্পষ্টভাবে বলছি, জামাত ইসলামী এখনো বিশ্বাস করে যে ভাইরা হয়তো ফিরে আসবেন। আমরা দরজা খোলা রেখেছি এবং আমাদের তাহের ভাই অনেক ক্লিয়ারলি বলে দিয়েছেন ওনাদের সম্মানে আমরা নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে জামাত তার প্রার্থিতা প্রত্যাহার করবে। এটার মাধ্যম দিয়ে ইসলামপন্থীদের ব্যাপারে আমাদের যে উদারতা এবং ভালোবাসা, আমরা যে ঐক্য চাই, সেটাকে আমরা আরও ক্লিয়ার করার জন্য আমরা খুব ক্লিয়ার কথা এখানে বলে দিয়েছি। এরপরে আপনি দেখেন যে আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমরা এমন একটা ভৌগোলিক অবস্থানে আছি। এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের অনেক কিছু ভাবতে হয়। আর এই বর্তমান বিশ্বটা কিন্তু গ্লোবাল ভিলেজ। আপনি চাইলেই কিন্তু একা একা অনেক কিছু করতে পারেন না, আমাদের অনেককে নিয়েই করতে হয়। সেই জায়গায় যে হেকমাটা আমাদের প্রয়োজন, আমি মনে করি ইসলামী আন্দোলন আরও যত রাজনৈতিকভাবে ম্যাচুরিটির যাবে সেই জায়গায় আমি ছোটবেলা থেকে আমার একজন বড় ভাই ইসলামী আন্দোলনের নেতা আমার ঘরেই, ঠিক আছে, অনেক পরিবর্তন হতে দেখছি, বন্ধুদেরকেও পরিবর্তন হতে দেখছি, ফিউচারে আরও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর উনি যে নারী সহ অন্যান্যদের বিষয় বললেন যে আমাদের সাথে যারা সমঝোতা করেছে তাদের ভিতর থেকে নারী প্রতিনিধিরা সেখানে বসেছিল, এটা থাকতেই পারে। তো এগুলো তো আপনারা আজকে মিডিয়ায় আসেন, শপিং মলে যান, আজকে অফিসে যান, আদালতে যান, মিনিস্ট্রিতে যান, বাংলাদেশের যদি অধিকাংশ ডিসি এবং ইউনোর অফিস যদি আপনি জানতে দেখবেন যে অনেকেই নারী। তো
আমরা চাইলে কিন্তু এগুলো বাদ দিতে পারবো না। যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে আমরা তাদেরকে আরো সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্টের ভিতর দিয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে। আমরা শরিয়া থেকে এক চুলো বিচ্যুত হয় নাই, আমরা হবও না, কিন্তু আমরা শরিয়ার কনসেপ্টটাকে আগামীর যে গ্লোবাল ভিলেজের যে এনভায়রনমেন্টটা রয়েছে, এই এনভায়রনমেন্টটা আমাদেরকে কিন্তু ওয়েলকাম করতে হবে, এবং এখানে কিন্তু আমাদের একটা হেকমার প্রয়োজন আছে। সেই জন্য আমরা বলছি আমরা ওয়েলফেয়ার স্টেট চাচ্ছি। ওয়েলফেয়ার স্টেটের ভিতর দিয়েই আমরা আস্তে আস্তে আমাদের যে বড় সমস্যাগুলো আছে, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, মাদক থেকে শুরু করে নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, এগুলো আপনি ঢেলে সাজান, আস্তে আস্তে দেখবেন যে অনেক কিছু শরিয়ার আমি বিরতি নেব। একটা বিরতির আগে শাহ ইফতেখার তারিক, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনারা আদর্শিক বিষয়টা সবচেয়ে আগে নিয়ে এসছেন, সেখানে দেখা যাচ্ছে যে ওর ভাই যেটা বললো যে ইসলামী দল আরো অনেকগুলো আছে, তারা কেউ আপনাদের সঙ্গে একমত পোষণ করলো না, আপনারা শুধু একলা চলনীতিতে চলে গেলেন। সেইটা আসলে কতখানি যৌক্তিক? এখানে আরো অভিযোগ যেটা করা হচ্ছে যে মূলত আসন বন্টন নেই আপনাদের মধ্যে সমস্যা, তাহলে তো এটা আদর্শিক জোট থাকলো না, আর যেখানে স্বার্থমূল হয়ে যায়। সেটা উত্তর দেবেন। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। শেষ প্রশ্নটা আপনাকে করে গেছিলাম সাহেব তারিক জি, আপনি বলেন। প্রথম কথা হচ্ছে যে সময় এখনো ফুরিয়ে যায় নাই, দেখেন না অন্য কেউ কি বলেন, একটু সময় পরে আমরা হয়তো জানতে পারবো, দেখতে পারবো। আমি কারোর সম্পর্কে কিছুই বলতে চাই না, আমি এই জায়গায় চুপ থাকতে চাই। আমরা যে কারণগুলি একদম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি, এগুলির যৌক্তিকতা যে কোনো বিচক্ষণ মানুষ যাচাই করলেই বুঝতে পারবেন। দ্বিতীয় নাম্বার, আমার ভাই হুদাইবিয়ার সন্ধির কথা বলেছেন। হুদাইবিয়ার সন্ধি একটা ভিন্ন রাষ্ট্রে ভিন্ন একটি এর সাথে চুক্তি হচ্ছে, আর আমারটা আমার দেশের মানুষের সাথে আমরা চুক্তি করছি। তখন কি রাষ্ট্র, হ্যাঁ, মদিনা রাষ্ট্রের, তখন তো মক্কা মদিনা রাষ্ট্রের অন্তর্ভুক্ত না। সেখানে উমরার জন্য ওনারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা বললো যে উমরায় ঢুকতে দেওয়া হবে না। তখন মক্কার কাফেরদের সাথে যে এই বছর উমরা হবে না, আগামী বছর উমরা হবে, এই চুক্তি হয়েছিল। উনি তো আরো ভালো জানেন, উনি হাদিস পড়ান। হাদিস না, আমি সিরাত। তো আমরাও সিরাতটা একদম সিরাত থেকে একদম সুস্পষ্টভাবে এটা জানি। আচ্ছা, কিন্তু আদর্শিক জায়গায় জামাতে ইসলামী সরে যাচ্ছে কি না, এটা তো আমার টেনশনের বিষয় না। না, এখানে ছোট্ট একটু ভাইকে একটু অ্যাসিস্ট করার জন্যই, সেটা হচ্ছে দেখেন, এই হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন লেখা হয়েছিল, রিটেন হয়েছিল, সেটা ভিন্ন সহ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সহ বদর উহুদ যুদ্ধে অংশগ্রহণ সাহাবীরা সবাই কিন্তু এই চুক্তি মানতে চেয়েছিলেন না, এবং তারা আল্লাহ রাসূলের নির্দেশ পালনে দেরি করেছিলেন। পরবর্তীতে যে এটা ফাতহুল মুবিন বলা হয়েছে, মানে প্রথম দিকে কিন্তু কেউই মানেন নাই, বাট এটাই বিজয়ের কারণ ছিল। আমি সেই দিকে ইন্ডিকেশন, আপনি ইন্ডিকেশন দিয়েছেন, সেটা ভিন্ন কাফেরদের সাথে ভিন্ন একটা রাষ্ট্রের সাথে চুক্তির বিষয়, এবং সেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ছিল, নির্দেশ। ওহীর কারণে সেই হুদাইবিয়ার সন্ধির সেই বিষয়টা জয় হিসাবে আমাদের জন্য এসেছে, সেটা অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। কিন্তু এইটার 180 ডিগ্রি উল্টো, একেবারে 100% উল্টো। আমি উদাহরণ দিচ্ছি, ভাইদের আদর্শিকভাবে ওনারা আরও ভালো অবস্থানে গেলেন না খারাপ অবস্থানে গেলেন, সেটা নিয়ে তো আমি চিন্তিত হওয়ার কেউ না। কিন্তু ভাই যেহেতু বলেছেন, সেই জন্য আমি কয়েকটা দৃষ্টান্ত না দিলে একটা ভুল বার্তা যাবে। আমি আপনাকে ওনাদের একটা সদস্য ফর্ম আমি দেখলাম, পুরো সদস্য ফর্মটা তন্ন তন্ন করে, সদস্য ফর্মে যে স্বাক্ষরটা প্রথম করতে হয়, সেখানে যে বক্তব্যটা থাকে যে কিসের উপরে তিনি সদস্য হচ্ছেন, আমি ইসলামের জন্য একটা বাক্য খুঁজে পাইনি। আমি যদি এখানে পড়ে শোনাই, সেটা কি আজকে নতুন হয়েছে? এটা আগে উনি আরো ভালো বলতে হবে। আমার কাছে আগে যেটা আছে সেটার মধ্যে ইসলাম ছিল, কিন্তু এখন এটার মধ্যে কেন ইসলাম নাই এটা আমি জানি না। এখানে সবগুলি বলা হয়েছে, বিশ্বাস করি যে দেশে শান্তির শৃঙ্খলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে চরিত্রবান ধার্মিক নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন, মানে সৎ মানুষের হাতে নেতৃত্ব থাকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে এই সংগঠনকে আমি আন্তরিকভাবে চাই। ভালো করে সিগনিফিকেন্ট, সৎ যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার কাজ করছে বলে, এখানে ইসলাম প্রতিষ্ঠার কথা কোথাও নাই। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতি মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সাথে সহযোগিতা করব, এখানেও ইসলাম নাই। এবং এখানে স্বাক্ষর জামাত ইসলামী আছে,
ওই জামাতে ইসলামীতে ইসলামী আছে ভাই, তাহলে তো ওনাদের এখন সহযোগী নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, তারা বলছিল যে জামাতে ইসলামীর নামটা পরিবর্তন। এটা আমার বক্তব্য না ভাই, আপনাদের ঠিক আছে, নাসিরউদ্দিন পাটোয়ারির না, বক্তব্য। এই পরামর্শ অনেক জায়গা থেকে এসছে। হ্যাঁ, তারপর জামাত ইসলামের নাম পরিবর্তনের পরিবর্তন করা পরামর্শ হতো। অনেক জায়গা তারপর ওনাদের লোগো মাঝখানে খেয়াল করেছেন, লোগো হক মহাজন পরিবর্তন বলেছে। আকিমুদ্দিন লোগোর মধ্যে ছিল, আকিমুদ্দিনকে বাদ আল্লাহু বাদ, তখন ওনারা অনেক লাঠি কয়েকটা দেখায় বললেন যে এটা আল্লাহুর আসলে অনেক সিম্বলিক অনেক কিছু। আমরা এগুলি নিয়ে একেবারেই আমার মাথা ঘামানোর বিষয় তখন না। পর্যন্ত আপনাদের সম্ভাবনা ছিল যে আসন বেশি পাবেন। না, তো এই বিষয়গুলি দিয়ে আমার চিন্তিত হওয়ার বিষয় না, কারণ এটা ওনার দলীয় অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন আসন আমার কম পেলেন তখন আমার এসে মনে করলেন যে আদর্শিকভাবে বিচ্যুত হয়ে গেছে। আপনি প্রশ্নকে যদি টুইস্ট করেন তাহলে সমস্যা। না, আমি যখন ওনাদের সাথে আমাদের কথা যে আমরা ইসলামের ভোটগুলি এক বাক্সে আনবো, কিন্তু যখনই এনসিপি ঢুকলো তারা এই বিষয়ে আপত্তি প্রদর্শন করে তারা ঢুকেছে। জিজ্ঞেস করেন, এনসিপি বারবার বলেছে আমরা কোনো ইসলামী দলের ইসলামী জোটে আমরা যাব না, সুস্পষ্ট বলেছে। তাহলে এই দলটার নেচারটা পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র ইয়ের কারণে, জোটের কারণে। এনসিপির কারণে। না। আপনারা এটাকে এগ্রি করেছেন, তাই আপনারা এগ্রি করেছেন। না হলে আমি এটা বলবো যে কি কি শর্তে হয়েছে, সেটাও আমার কাছে আছে। বলেন তাহলে। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে যে কি কি শর্তে সেখানে হয়েছে। 3টা কারণে ওনারা করেছেন। 1 নম্বর হলো যে আমি বললাম যে 300 আসনে একক প্রার্থী। হ্যাঁ, এক। 2 নম্বর হচ্ছে জুলাই স্পিরিট অনুযায়ী সামনের দেশ চালানো। হ্যাঁ, 3 নম্বর সেটা ভালো। 3 নম্বর ভালো জিনিস, তিনটাই ভালো। 3 নম্বর হচ্ছে হা ভোটে জয়যুক্ত করা, হাকে জয়যুক্ত করা। 3টাই ভালো, আমি এটার সাথে একমত। আপনার কি হার পক্ষে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এই 3টাই ভালো, কিন্তু সবচেয়ে ভালোটা এখানে নাই। একটা লাইন থাকতে পারতো যে আমাদের সারা দেশের ইসলামী ভোটারদের ভোটকে আমরা এক বাক্সে আনছি, উদ্দেশ্য আমরা যদি ক্ষমতাসীন হই বা আপনাদের মাথায় পাগড়ি টুপি, আপনাদের চলাফেরা নামের সঙ্গে দেখেন, মাথায় পাগড়ি দিয়া আমি বলি খেলাফত আন্দোলন, জামাতে ইসলামী, আবার নতুন করে আবার ইসলামকে যুক্ত করবেন। আমরা তো ইসলাম চাই না মনে হচ্ছে। চান তো? চাইলে তো এখানে এটা থাকতো, একটা ঐতিহাসিক চুক্তি হচ্ছে, ঐতিহাসিক একমত হচ্ছি আমরা, সেখানে এটা থাকবে না? দেখুন, এই প্রশ্নটা কেন আসলো? আমি তাহলে এই প্রশ্নটা কেন আপনার শেষ, আপনার টাইম শেষ। এই লাইনটা আমি বলে আমার ভাইকে দিতে চাই। এই লাইনটা আসলো 1991 সালে। ওনারা আল্লাহর আইন চাই সুনির্দিষ্টভাবে এই ম্যানিফেস্টো ঘোষণা করে ওনারা ভোট নিয়েছিলেন। সৎলোকের বিধান, সাথে আরো একটা শব্দ ছিল, হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সেটা আছে সৎলোকের এখন। শাসন চাই। এবং সেগুলি না, এইবার আপনাদের সৎলোকের শাসন আছে। সৎলোকের শাসন আছে, আল্লাহর আইনের বিষয়টা নাই। তো এখন ওনারা ওই ভোটগুলিকে কালেক্ট করার পর ভোটাররা কিন্তু আল্লাহর আইনের প্রতি ইমোশনাল হয়ে আল্লাহর আইন চাই, এই জন্য ওনাদেরকে ভোট দিয়েছেন। সেই ভোটগুলি ওনারা ভোটারদের মানে কোনো রকমের সম্মতি ছাড়া, বিনা শর্তে, কোনো আল্লাহর আইনের শর্ত প্রয়োগ না করে ওনারা একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে দিয়েছিলেন। আমি যদি সেই এবার আপনারা দেবেন না, আমি তো ওনাদের এই সংখ্যার জায়গাটা আমি বলছি না, তো ওনাদের এখন ভুল প্রসেসটা বলতে এবার এখন আপনারা আমি বলি, এখন এই প্রশ্নটা তো আমরা তুলতে পারছিলাম যে ওনারা এই কাজটা কেন করলেন। এইবার তো আর এই প্রশ্ন তোলারও এখতিয়ার নাই যারা ভোটাররা আছেন। আপনি যে বলছেন বারবার ইসলামী ভোটগুলো এক বাক্সে আসবে, তারা তো এই প্রশ্নও তুলতে পারবে না। একবার শেষ টাইম, শেষ 3 মিনিট, শেষ 3 মিনিট। আপনার কোনো প্রশ্ন? আমার প্রশ্ন একেবারে খোলাসা যে আপনারা ওই যে ভাই যেটা দেখলাম, আমার প্রশ্নটা এখন এসছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি করছেন সেটা আমাদের একদম সুস্পষ্টভাবে দেওয়া আছে যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, আমি আবার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দল করেছেন। এখন প্রশ্ন হলো যে যা ধর্মে আছে আর কি, সাথে যদি বলেন যে আমি বারবার অনেকটা শোতে এই কথাটা বলি যে তিনি যেই পরিমাণ রিস্ক নিয়েছেন যে সংবিধানের মধ্যে সরাসরি ইমানকে সংযুক্ত করেছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং আস্থা বিশ্বাস। আমার এইটা দেখে মনে হলো আপনারা কি কোনো কারণে, আবারও বলি যে আপনারা কি কোনো কারণে ওই বিএনপির জায়গাটা দখল করতে যাচ্ছেন কিনা আদর্শিকভাবে? ভাইয়ের সাথে একটা প্রশ্ন আমি হ্যাঁ, করেন। বিএনপির জায়গা দেখুন যে আপনারা যেহেতু আল্লাহর আইনের বিষয়টাকে সরিয়ে দিচ্ছেন বা ইসলামী আইন বা ইসলামের এই বিষয়গুলি সরিয়ে দিচ্ছেন, তাহলে কি আপনারা একটা সেকুলার দল হিসাবে সেকুলার দল প্রশ্ন না, সেকুলার মানে সেকুলার না, সরাসরি বিএনপি তো নিজেদেরকে সেকুলার দাবি করে নাই। ঠিক আছে, বিএনপির ব্যাপারে আগে একটু বললে ভালো হইতো যে যারা বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসই করি না, এটার ব্যাপারে আমরা স্পষ্ট তাদের বলেছি। কিন্তু একটা না ভাই, স্পষ্ট বলেছি, আমি আপনাকে ফতোয়া বলছি। দিতে পারতেন। এটা বলেছি, হ্যাঁ, আমরা লিখায় বিশ্বাসী না, আমি একটু আমরা লিখায় বিশ্বাসী, যারা আমরা শরিয়ায় বিশ্বাস বাংলাদেশের করে না
তারা যে বলবে আমি শরিয়া আইন বিশ্বাস করি না, তার ঈমান থাকে কিনা এই প্রশ্নটা তো- এটাই তো বড় প্রশ্ন। আমি বলছি যে আমরা শুধু লেখায় বিশ্বাস করি না, আমরা কাজেই বিশ্বাস করি। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ আছে, কিন্তু বিসমিল্লাহ দিয়ে তো আমাদের জীবন পরিচালনা করছি না আমরা। এটা একটা বড় কোশ্চেন। বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, অবশ্যই আমরা এটা মানি, এবং সেই মানার কারণেই কিন্তু আমাদের এই অবস্থান। যতদূর আমি ভাইদের সম্ভব, কাছে আমি বলি তো, একটু যতদূর সম্ভব জিজ্ঞাসা ভাই, করতে আমি চাই। ভাই আপনাকে অ্যাড করে দিই, আমি টাইম দিব না প্রয়োজন বোধে। যতদূর সম্ভব আমি বলি, যেগুলো শরিয়ার সাথে এবং ইসলামী আইনের সঙ্গে মানে সাংঘর্ষিক, বিএনপির প্রতিষ্ঠার চেষ্টা করেছেন সেগুলোকে সেখান থেকে সরে আসার জন্য, যে সংঘর্ষ যতদূর সম্ভব চেষ্টা করেছেন। শোনেন, শরিয়াতের সাথে ইসলামের সাথে কোনো কিছুই সাংঘর্ষিক নেই। স্থান, কাল, পাত্রের এবং অবস্থার প্রেক্ষিতে অনেক কিছু এট এ টাইমে কি করা যায় না, বাস্তবায়ন করা না, না, যায়। এটা এই কিন্তু কথার সাথে কোনো কোনো- কিছুই শরীয়তের সাথে সাংঘর্ষিক নাই, এই না, কথা না, বললে তো ঈমান থাকবে সাংঘর্ষিক না। নেই। অবশ্যই শরিয়াত কোথায়? শরিয়াত তো সবার জন্য কল্যাণকার অবস্থায় না। শরিয়াত হ্যাঁ, কল্যাণ অন্য কোনো কিছুর সাথে কি করে? কল্যাণকার- শরিয়াতের কোনো কিছু প্রশ্নবিদ না। আপনি সাংঘর্ষিক বলতে আমি ওইটা বলছি না, অন্যরা তো সাংঘর্ষিক বলবেই, কিন্তু শরিয়াতেরটাই হচ্ছে কি শ্রেষ্ঠ। অনুসরণযোগ্য, অনুকরণীয়, এটাই উসওয়ায়ে হাসানা। কাজে আমি যেটা বলতে চাই, ভাইরা কি তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে হিন্দু এবং অন্য অন্য ধর্মের লোকদেরকে তাদের দলে কোনো স্থান দিবেন না? তাদের জন্য পলিসিটা কি? আজকে তো আপনি যখন রাষ্ট্র আমার পরিচালনা প্রশ্নগুলো উত্তর করবেন, দিতে সুযোগ দিতে ভাই হবে। আজকে টাইম নেই, একেবারে আপনাদের টাইম শেষ, আপনি দ্বিতীয় এক হচ্ছে, কথা শেষ করেন। আমি ভাই যেগুলো বলেছেন, সৎ লোকের কথা বলেছেন, তারপরে কল্যাণ রাষ্ট্রের কথা নিজেই পড়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী সংবিধান, সংগঠন পদ্ধতি প্রত্যেকটা লাইনে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রণয়ন করা। এটা সরাসরি যে ওই শব্দ উল্লেখ করেই যে করতে হবে, নট দ্যাট। আপনারা যদি চান আমাদের সাথে বসেন, আমরা এগুলো টু দা পয়েন্টে আপনাদেরকে বুঝা। আজকে আপনি আমলে সওয়ালের কথা বলছেন, কোরআন যত জায়গায় জান্নাতের ভাই, কথা বলেছে, ঈমান ছাড়া সেখানে আমলে সওয়ালের গুরুত্ব সেখানে নাই। অবশ্যই ঈমান নাই তো, ঈমানের ঘোষণা আমাদের ঈমানের প্রশ্ন আগে আমাদের আছে। সংবিধানে ঈমান- প্রথমেই আকীদা এবং বিশ্বাসের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছে। সেখানে আপনি আমার ঈমান নিয়ে টানাটানি করার আপনার কোনো ঈমান সুযোগ টানাটানি নেই। নেই। আমাদের সংগঠনের লোকদের না, ঈমান নিয়ে, সেটা- আচ্ছা, শুনে আমরা কারো- ঈমানের কারো- দাবিতে ফাঁসির মঞ্চে কারো ঈমান গিয়েছি, নিয়ে আমরা টানাটানি করবো। কারো লেজ ধরে আপনারা টানাটানি ফাঁসির মঞ্চে করে নাই। গেছেন, আপনাদের প্রতি দ্বিতীয় হচ্ছে, শ্রদ্ধা সম্মান শোনেন, আছে, কিন্তু শোনেন, সেটা কি কিন্তু আপনি ইসলামের যখন কোনো একটা ইস্যুতে? রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের ভিতরে সকল নাগরিকের জন্য আপনার ব্যবস্থাপনা থাকতে হবে। অবশ্যই, সেটা- সেই অ্যাকোমোডেশনের সেটা কি জায়গা ইসলামী থাকতে রাষ্ট্রে হবে। নাই? ইসলামী রাষ্ট্রে আছেই, কিন্তু তাহলে রাষ্ট্র সমস্যা কি? প্রতিষ্ঠার পরে যেটা দিতে পারবেন, রাষ্ট্র ভাই ভাই প্রতিষ্ঠার আমার আগে- টাইম শেষ, ধন্যবাদ। রাষ্ট্র প্রতিষ্ঠার ধন্যবাদ আগে ডক্টর দিতে আব্দুল পারবেন। মান্নান, ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান, ধন্যবাদ সাহিব ইফতেখার তারিক। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ।